দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উদ্বৃত্ত অর্থ উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা, 1 বছরের রিজার্ভ হবে $50 বিলিয়ন আশা অর্থমন্ত্রীর। এসএমই খাতে গুচ্ছ ঋণে অনাগ্রহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর, নেই সুনির্দিষ্ট নীতিমালাও। মেলার বদলে এবছর আয়কর রিটার্ন সংগ্রহ করা হচ্ছে কর অঞ্চলগুলোতে, করদাতাদের উপস্থিতি একেবারেই কম। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। বৈদেশিক মুদ্রা রিজার্ভের উদ্বৃত্ত অর্থ সরকারি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের চিন্তাভাবনা চলছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ঝুঁকি কম এবং দ্রুত অর্থ ফেরত পাওয়া যাবে এমন প্রকল্প এই রিজার্ভের অর্থেও ব্যবহার করা হবে। আগামী 1 বছরের মধ্যে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ $50 বিলিয়ন পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। রপ্তানি আর প্রবাসী আয় এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আসে দেশে, আর তা খরচ করা হয় আমদানি পণ্যের দাম মেটাতে। হিসেব বলছে, করোনার কারণে গেল 3 মাসে দেশে আমদানি কমেছে 17 ভাগের মতো, ফলে কমেছে বিদেশি মুদ্রার চাহিদা। বিপরীতে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে 48 ভাগেরও বেশি, যার উপর ভর করে বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও। গেল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে $4120 কোটি, যা আরও বাড়বে বলে আশা অর্থমন্ত্রীর। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আজকে হচ্ছে নভেম্বর মাস, ডিসেম্বর মাস, নভেম্বর ডিসেম্বর 2 মাস, আর এর পরবর্তী হলো 12 মাস, পরবর্তী ডিসেম্বর পর্যন্ত। এই 12 আর 2 14 মাস। এই 14 মাসের ভিতরে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ইনশাআল্লাহ $50 বিলিয়ন। $50 বিলিয়ন। স্বাভাবিক সময়ে প্রতি মাসে প্রায় $500 কোটি পণ্য আমদানি হয় দেশে। সেই হিসেবে বর্তমানে বৈদেশিক মুদ্রার বিদ্যমান রিজার্ভ দিয়ে 8 মাসেরও বেশি সময়ের আমদানি চাহিদা মেটানো সম্ভব। যদিও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। সেই হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অন্তত $2000 কোটি উদ্বৃত্ত রয়েছে, যা থেকে কিছু অংশ এখন সরকার ধার হিসেবে নিতে চায় সরকারি উন্নয়ন প্রকল্পে। প্যান্ডেমিকের পরে সারা বিশ্বে যে চাহিদা, ডিমান্ড ফর মানি, এটা সাবস্টেন্সিয়ালি হ্যাজ বিন রিডিউসড, অনেক কমে গেছে। এবং যার কারণে সেখানে যদি আজকে কেউ যদি টাকা রাখে যে কোনো দেশে, সেখানে কোনো কিছু পাওয়া যায় না, রিটার্ন পাওয়া যায় না, ইন্টারেস্ট পাওয়া যায় না। সুতরাং আজকে বাংলাদেশেও যদিও আমরা যদি টাকা রাখি, আমরা সেখানে কিছু আমরা পাইনি। এখন আমরা মনে করি যে আমাদের যদি ভালো প্রজেক্ট থাকে, সেই ধরনের প্রজেক্টে আমরা যদি ফাইন্যান্সিং করি, তাহলে আমাদের একদিকে আমাদের ঋণ বাড়লো না, আরেকদিকে আমাদের টাকার পরিমাণে আমাদের টাকাটা রয়ে গেল, নিজের ঘরে রয়ে গেল, এবং আমরা দেশের উন্নয়নেও কাজে লাগাতে পারবো। অর্থমন্ত্রী এসব কথা জানান সরকারের অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে, যেখানে মোট 5664 কোটি টাকা ব্যয়ের 8টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এসএমই খাতে গুচ্ছ বা ক্লাস্টার পদ্ধতির ঋণ প্রদানে খুব একটা উৎসাহী নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। অথচ বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্লাস্টার অর্থায়ন তুলনামূলক সাশ্রয়ী এবং নিরাপদ। ব্যাংকের আগ্রহ কম থাকায় এই নিয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালাও প্রণয়ন করেনি কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত অনলাইন কর্মশালায় এই বিষয়টি উঠে আসে। নির্দিষ্ট এলাকায় অবস্থিত একই ধরনের পণ্য বা সেবা উৎপাদনকারী 50 বা তার অধিক প্রতিষ্ঠান নিয়ে গঠিত হয় এক একটি গুচ্ছ বা ক্লাস্টার। 2013 সালে দেশের 51টি জেলায় এমন 177টি ক্লাস্টার চিহ্নিত করে ক্লাস্টার ফাইন্যান্সিং নীতিমালা প্রণয়ন করে এসএমই ফাউন্ডেশন। লক্ষ্য ছিল এর ফলে ক্ষুদ্র এবং মাঝারি পুঁজির এসব প্রতিষ্ঠানের ঋণ প্রাপ্তি অনেকটা সহজ হবে, কেননা এ পদ্ধতিতে ঋণ বিতরণ অনেকটা নিরাপদ এবং সাশ্রয়ী। যখন ছোট ছোট ফার্মগুলো আলাদা আলাদাভাবে অপারেট করে, তাদের অ্যাজ এ হোল এভারেজ কস্ট বেশি, কিন্তু ওনারা যদি একসাথে অপারেট করে, পাশাপাশি অপারেট করে, শেয়ারিং করে, কস্ট শেয়ারিং করে, তাহলে অনেক কস্ট মিনিমাইজ করা সম্ভব। কমন মার্কেটিং, কমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেগুলো ইন্ডিভিজুয়ালি এখন এসএমই পক্ষে
করাই সম্ভব না, এবং যার ফলে তারা কালেক্টিভলি কিন্তু তারা ইকোনমি অফ স্কেল এনজয় করতে পারে। তার মানে ব্যাংক ইন্ডিভিজুয়ালি একটা ব্যাংকে হয়তো ফাইন্যান্স করতে ইন্টারেস্টেড নাও হতে পারে, কালেক্টিভলি অ্যাজ এ গ্রুপ এই বিগ গ্রুপটাকে কিন্তু যারা ইকোনমি অফ স্কেল এনজয় করছে থ্রু শেয়ারিং, থ্রু ইন্টারকানেক্টেডনেস, তাদের কিন্তু ফাইন্যান্স করতে ইন্টারেস্টেড হতে পারে। এসএমই ফাউন্ডেশনের তালিকায় আছে 38টি হস্তশিল্প ক্লাস্টার, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ক্যাটাগরিতে 34টি, জামদানির ক্লাস্টার 38, হালকা প্রকৌশল শিল্পের 31, শতরঞ্জি 10 এবং পাদুকা শিল্পের ক্লাস্টার 13টি। হিসেব বলছে 2019 সালে এসব ক্লাস্টারের মাঝে 10,245 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছিল ব্যাংকগুলোকে, কিন্তু সেই ঋণ বিতরণে খুব একটা আগ্রহী নয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। I think there is a gap between the demand and supply side, because our bankers, they are really not very interested to finance the cluster. There may be many other reasons, and again the cluster clients, they are also not coming forward to explore whatever the facilities are available for them. ঋণদাতাদের এমন অনাগ্রহের কারণে ক্লাস্টার অর্থায়নের জন্য এখনো কোনো নীতিমালাও প্রণয়ন করেনি কেন্দ্রীয় ব্যাংক। আমরা একটা লাইনও ক্লাস্টার ফাইন্যান্সিং এর জন্য আলাদাভাবে আমাদের পলিসিতে মেনশন করি নাই। আমার মনে হয় এটা এজন্য যে আমাদের পার্টিকুলার কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট মার্কেটে নাই। যারা প্লেয়ার থাকবে তাদেরকে মোর স্মার্টার হতে হবে। দে শুড কাম ফরওয়ার্ড উইথ নিউ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। যখন সেই প্রোডাক্টগুলো বাজারে আসবে, রেগুলেটরের কাজ হচ্ছে সেটাকে স্ট্রিমলাইন করে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা। এসএমই খাতে ক্লাস্টার অর্থায়নের জন্য স্বতন্ত্র কৌশল প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মেলার আদলে আয়কর রিটার্ন সংগ্রহ চলছে কর অঞ্চলগুলোতে। করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর মেলার আয়োজন না করা হলেও কর বিষয়ক সেবা প্রদানে আঞ্চলিক কার্যালয়গুলোতে বসানো হয়েছে আলাদা আলাদা বুথ। কর্মকর্তাদের সেবায় সন্তুষ্ট করদাতারাও, তবে এখন পর্যন্ত করদাতাদের উপস্থিতি কম কর অঞ্চলগুলোয়, যা শিগগিরই বাড়বে বলে প্রত্যাশা কর্মকর্তাদের। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 2010 সাল থেকে আয়কর মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যেটি কর আদায়ের সংস্কৃতি বদলে দিয়েছে। এক জায়গায় সব সেবা পাওয়ায় প্রতি বছর মেলায় উপচে পড়া ভিড় থাকে করদাতাদের, কিন্তু করোনার কারণে এবছর হচ্ছে না আয়কর মেলা। তবে কর অঞ্চলগুলোতে বিশেষ আয়োজনে জমা নেওয়া হচ্ছে আয়কর রিটার্ন। বিগত বছরে আমরা সবসময় তো মেলাই জমা দিতাম, কিন্তু তখন ওইখানে খুবই হুলস্থুল লাগতো, এখানে খুব একটা সমস্যা হতো অনেকটাই আর কি। তো এখন যে আমাদের এই সার্কেলে যেগুলো ব্যবস্থা করছে খুবই সুন্দর হয়েছে। হয়তো লোকজনের সমাগম একটু কম, আলাদা আলাদা যেহেতু স্পেস সার্কেল জোন ওয়াইজ করা হয়েছে, সেজন্য ভিড়টাও কম। কম্প্রিহেন্সিভ টাইম এবং অপরচুনিটি ব্যাপারে এবারে অনেক বেটার, অনেক বেটার, এবং তাদের স্টাফদের কাজ কর্মপন্থা এবং তাদের সহযোগিতা গুড এনাফ। এখানে যে সেগুন বাগিচাতে একাধিক আছে, কর অঞ্চল আছে এবং আছে, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে যারা করদাতা তাদের জন্য একটু সমস্যা হচ্ছে যে বিভিন্ন সার্কেলগুলো তাদেরকে খোঁজার ক্ষেত্রে বের করার ক্ষেত্রে একটু কষ্ট করতে হচ্ছে। 1 নভেম্বর থেকে সারা দেশে 31টি কর অঞ্চলে মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ সহ অন্যান্য কর সেবা প্রদান করা হচ্ছে। বুধবার রাজধানীর কয়েকটি কর অঞ্চল ঘুরে দেখা গেছে স্বাস্থ্যগত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে রিটার্ন জমা নিচ্ছেন কর্মকর্তারা। স্বাভাবিক কর্মঘণ্টা অনুযায়ী প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেবা প্রদান করা হচ্ছে করদাতাদের। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সমস্ত কর অঞ্চলসমূহ যে নির্দেশনা পরিপালন করছে সেটি হচ্ছে করদাতারা যেন মেলার পরিবেশেই স্ব কর অঞ্চলে রিটার্ন দিতে পারে। এখনও পর্যন্ত যে কর জমা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেটি প্রথম দিকে একটু কম হলেও প্যান্ডেমিকের শেষের দিকে বা এখন মনে হচ্ছে যে আমাদের রিটার্ন দাখিলের শেষ সময়ের দিকে কিন্তু মানুষ নিজ থেকেই এসে কর প্রদানে উৎসাহ দেখাচ্ছে। আগামী 30 নভেম্বর পর্যন্ত কর অঞ্চলগুলোতে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। বিগত বছরগুলোয় যা অনলাইনেও জমা দেওয়া যেত, কিন্তু কারিগরি জটিলতার কারণে এবছর সেই সুবিধা বন্ধ রয়েছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শিগগিরই অনলাইনে যাচ্ছে চট্টগ্রামের চা নিলাম। এর মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই চা ক্রয় করতে পারবেন। বাগান মালিকরাও নিলাম চলাকালীন চায়ের দাম সম্পর্কে জানতে পারবেন। চট্টগ্রাম থেকে তাজুল ইসলামের রিপোর্ট। দেশের চা নিলাম ও চায়ের বিপণন কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন চা নিলাম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। চা বোর্ডের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই চট্টগ্রাম চা নিলাম অনলাইনে শুরু করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। আমরা স্বল্প পরিসরে এই অকশনটা চালু করতে চাচ্ছি, কারণ
প্রক্রিয়াটার সাথে সবাইকে সম্পৃক্ত করতে হবে, ই অকশন ট্রেন্ড আপ করতে হবে সবাইকে। একসাথে যদি আমরা ম্যানুয়াল অকশন থেকে সরাসরি ই অকশনে চলে যাই সেটা একটু ডিফিকাল্ট হবে, কারণ শুরুতে তো অনেক ধরনের প্রবলেম থাকবে। এরই মাঝে বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ভারত সফর করে সেখানকার অনলাইন চা নিলাম পদ্ধতি দেখে এসেছেন। সেই অভিজ্ঞতা চট্টগ্রামের চা নিলামে কাজে লাগানো হবে। বাংলাদেশের একটি প্রতিনিধি দল কলকাতা অকশন সেন্টার পরিদর্শন করেন, যেখানে ই অকশনের মাধ্যমে নিলাম কার্যক্রম পরিচালনা হয়। পরিদর্শন শেষে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডে তাদের প্রতিবেদন পেশ করেন। অনলাইনে চা নিলামের মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই চা ক্রয় করতে পারবেন। বাগান মালিকরাও নিলাম চলাকালীন চায়ের দাম সম্পর্কে জানতে পারবেন। অনলাইন হওয়াতে পুরো প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুততর হবে। ডিজিটালাইজ যেতে চাচ্ছি এই কারণে যে স্বচ্ছতা, আপনার প্রাইসটা অ্যাভেলেবিলিটি, দেশে বসে বিদেশে বসে আপনি বাই করতে পারবেন, কিনতে পারবেন। চায়ের কোয়ালিটি এবং চায়ের অন্যান্য ক্যাটালগুলো আমরা অনলাইনে দিয়ে দিব। সেখান থেকে আপনি একটা বায়ার নিলামের সময় শুরু হওয়ার আগেই একটা সিদ্ধান্ত নিতে পারে। দেশে 1854 সালে সিলেটের মালনীছড়া চা বাগানের মাধ্যমে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়। বর্তমানে চা বোর্ডের নিবন্ধিত 166টি চা বাগান রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে মাসে 4টি ও শ্রীমঙ্গলে 2টি করে চায়ের নিলাম অনুষ্ঠিত হয়। তাজুল ইসলাম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4919-এ। মোট লেনদেন হয়েছে 820 কোটি টাকার। বেচাকেনায় অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 95টির, কমেছে 189টির দর, আর অপরিবর্তিত রয়েছে 73টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট গত সেশনের তুলনায় একটু নেগেটিভ এন্ডে এসে শেষ হয়। মার্কেটে ইনভেস্টর পার্টিসিপেশনও আজকে কিছুটা কম। আজকে অনলি 820 কোটি টাকার ট্রেড হয়েছে। গত সেশনে ইনভেস্টার্সদের অ্যাট্রাকশন ফার্মা এবং ব্যাংক সেক্টরে দেখা যাচ্ছিল। ব্যাংক সেক্টর এবার আর্নিংস ডিক্লারেশনে দেখা যাচ্ছে যে কিছুটা কম্পারেটিভলি বেটার পারফর্ম করে, তাই ইনভেস্টর অ্যাট্রাকশন ওদিকে কিছুটা শিফট করেছে। কিন্তু কুইক প্রফিট বুকিংয়ের কারণে আজকে বেশ কয়েকটি সেক্টরসেরই প্রাইস কারেকশন হচ্ছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়। আজকে ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউটর হিসেবে ছিল বেক্সিমকো ফার্মা, ব্যাংক, বিকন ফার্মা এবং রেনাটা। টার্নওভারে ইন্স্যুরেন্স সেক্টর 40% কন্ট্রিবিউট করে লিড করে, ফলোড বাই ফার্মা এবং ফুয়েল সেক্টর। যুক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতার শঙ্কা বাড়ছে। সেই শঙ্কা সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোর ছোট বড় ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফলাফলে ট্রাম্প ও বাইডেনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। অবস্থা এমন যে শেষ পর্যন্ত কে জয় ছিনিয়ে নেবেন তা নিশ্চিত করে বলতে পারছে না কেউই। আবার বিপুল সংখ্যক ডাকযোগে দেয়া ভোটের গণনা শেষ হবে কখন তারও সঠিক ধারণা পাওয়া যাচ্ছে না। এর মাঝেই নিজেকে জয়ী ঘোষণা করে নিজের ও বিরোধী সমর্থকদের মাঝে উত্তেজনা আরেক দফা বাড়িয়ে দিয়েছে ট্রাম্প। বিপরীতে সব ভোট গণনার আগে ফলাফল নিয়ে সিদ্ধান্তে না আসতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন। এদিকে নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ারের সামনে বিক্ষোভ করতে শুরু করেছেন ট্রাম্প বিরোধীরা। মাঠে আছে ট্রাম্পের সমর্থকরাও। এমন অবস্থায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়া রাজ্যগুলোতে নির্বাচন পরবর্তী সহিংসতার শঙ্কা করা হচ্ছে অনেক আগে থেকেই, যার বড় উদাহরণ পেনসিলভেনিয়ার ববস গান শপ, যেখানে নির্বাচনের 4 দিন আগে হুট করে অস্ত্রের বিক্রি বেড়ে যায়। একদিনেই বিক্রি হয়ে যায় মজুদের অর্ধেক অস্ত্র। Everybody's afraid that law enforcement won't respond to a critical area when it's needed, not because the police are bad, but because the leadership is bad. নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন দেশটির ব্যবসায়ীরাও, কেননা সহিংসতায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাটের শঙ্কা রয়েছে। I wouldn't say it's dramatic. I would just say it's realistic. We've seen like
things happened before and like stores getting broken into. Obviously, if you just guard your stores with wood, it's because you are afraid. তাই পূর্ব সতর্কতার অংশ হিসেবে বিক্রয় কেন্দ্রের বাইরে কাঠের বোর্ডের মাধ্যমে নিরাপত্তা বলয় তৈরি করছেন অনেক ব্যবসায়ী। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।